বলি, গতর কি আর নড়ছে না নাকি? সে কখন থেকে কটা বাসন নিয়ে বসে আছো, তো বসেই আছো। না মা, এই তো হয়েই এসেছে। এই কাজ শেষ হলে ঘরের বাকি কাজগুলো সারবে। আসলে মা, আমার তো এত কাজ করার অভ্যেস নেই, তাই একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কথা শুনে মনে হচ্ছে যেন কোন মহারানী এসেছেন। একটা পুরনো বড় বাড়ির উঠোন, পাশে কল, কলের নিচে একটা বালতি আর থালা বাসন। ফুলি হাঁটু মুড়ে বসে বাসন মাজছে। গায়ে সাধারণ শাড়ি, মুখে ক্লান্তি। দূর থেকে শাশুড়ি সুমি দেবী এগিয়ে আসছে, মুখে বিরক্তি। বলি, গতর কি আর নড়ছে না নাকি? সে কখন থেকে কটা বাসন নিয়ে বসে আছো, তো বসেই আছো। না মা, এই তো হয়েই এসেছে। এই কাজ শেষ হলে ঘরের বাকি কাজগুলো সারবে। আসলে মা, আমার তো এত কাজ করার অভ্যেস নেই, তাই একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কথা শুনে মনে হচ্ছে যেন কোন মহারানী এসেছেন। বলি, থাকতে তো একটা নোংরা ভাঙা বাড়িতে যত সব আপদ এসে জুটেছে আমার কপালে। সুমি দেবী চলে যান। ফুলি কল পাড়ে চুপচাপ বসে, চোখে জল। মাগো, তোমার কাছে থাকতে তুমি কখনো কোনো কাজ করতে দিতে না। গরিব হোক বা বড় লোক, মায়ের আগলে রাখার একটা ধরন যে একই থাকে। ঘরের ভেতর বসে আছে হিরণবাবু, এক বৃদ্ধ। পাশে তার স্ত্রী মিতা দেবী। মেয়েটার কথা বড় মনে পড়ছে গো গিন্নি। আমারও তো মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওর শ্বশুর বাড়িতে যে যাব সেই উপায়ও তো নেই। ওর শাশুড়ি মা তো আমাদের একদম পছন্দই করেন না। পছন্দ করবেনই বা কি করে বলো তো? আমাদের এরকম অবস্থা, আর সেখানে ওনাদের কত সুন্দর বাড়ি ঘর। সবই তো বুঝলাম, কিন্তু বিয়ের পর থেকে 4 মাস হতে যায়। এই 4 মাসের মধ্যে মেয়েটাকে একবারও চোখের দেখা দেখিনি। কি আর করা যাবে বলো? আচ্ছা, সামনে তো শীতকাল আসছে। এই অজুহাতে যদি একবার মেয়েটাকে বাড়িতে ডাকতে পারতাম। মানে? মানে জামাই আর মেয়েকে পিঠে পুলির নিমন্ত্রণ করতাম আর কি। না না, ওইসব করতে চেও না। কাল নিজেরা কি খাবো সেটাই ভেবে পাচ্ছি না, আর সেখানে পিঠে পুলি তো। সেই ভেবেই তো কিছু করতে পারছি না। আর তাছাড়াও জামাই মনে হয় না আমার এই বাড়িতে পিঠে পুলি খেতে আসবে। খালের পাশে থাকি বলে বিয়ের সময় সবাই যা নাক ছিটকাচ্ছিল। হুম, তা তুমি ঠিকই বলেছ। তবুও যে মন মানতে চায় না। একমাত্র মেয়ে কিনা, একবার চোখের দেখা দেখার জন্য মনটা বড্ড ছটফট করছে। রাত গড়িয়ে সকাল হলো। হিরণবাবু কাস্তে কাস্তে ঘরে ঢুকছেন। হ্যাঁ গো, টাকা পয়সার কিছু জোগাড় হলো? না, এই বয়সে কেউ কাজেও রাখতে চাইছে না, আর এখন ধার চাইলেও কেউ টাকা দিতে চাইছে না। আচ্ছা, কি আর করা যাবে বলো? আপাতত খেতে বসবে চলো। হিরণবাবু নিঃশব্দে ঘরের ভেতর চলে যান। মিতা দেবী ফিরে যান রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে মিতা দেবী ভাতের হাঁড়ির দিকে তাকিয়ে মনে মনে বললেন, যেটুকু চাল ছিল তাতে যা ভাত হয়েছে ওনার হয়ে যাবে। আমি বরং আজকের দিনটা মুড়িয়ে খেয়ে নিই। মিতা দেবী হাঁড়ি থেকে অল্প ভাত তুলে থালায় বাড়ছেন। তিনি থালাটা হাতে নিয়ে ধীরে ধীরে হিরণবাবুর ঘরের দিকে যান। হিরণবাবু বসে আছেন। সামনে
থালা রাখা। এ কি, তোমার খাবার কই? আরে আমি একটু পরে খাচ্ছি গো, আসলে এখন না পেটটা একটু ভার হয়ে আছে। হিরণবাবু থালার দিকে তাকিয়ে চুপ করে যান। বিয়ের পর থেকে আজ অবধি এমন কোনোদিন যায়নি যেদিন আমরা একসাথে খেতে বসিনি। সেখানে কিনা তুমি আজ এই কথা বলছো? তার মানে নিশ্চয়ই হাঁড়িতে আর ভাত নেই। তুমি বরং এখন খেয়ে নাও, আমি বরং গিয়ে বাসনগুলো মেজে নিই। মিতা দেবী উঠে চলে যান। ভালো করে খা বাবা, ভালো করে খা। এই যে বৌমা, ওকে আরেক পিস মাছ দাও দেখি। আরে না না, আমার আর মাছ লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভালো করে খা। আচ্ছা ফুলি, বিয়ের পর তো দেখতে দেখতে 4 মাস হয়ে গেল, এর মধ্যে তো তুমি একবারও বাপের বাড়ি গেলে না। মরণ, বিয়ে হয়ে আসতে না আসতে অত বাপের বাড়ি যাওয়ার কি আছে শুনি? না আসলে ও তো বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই বললাম আর কি। ওই ভিকিরি বাড়ি থেকে এসেই পাকা বাড়িতে উঠেছেন মহারানী, তারপর এখন তার ওই বাড়িতে যেতে ইচ্ছা করবে না, এটাই তো স্বাভাবিক। আহ মা, এসব কি বলছো তুমি? ভুল কি বললাম? তুই নিজেই বল, ওই বাড়িতে এখন গেলে একবেলা খাওয়াতে পারবে? সেই মুরদ ওদের আছে? মা, কিছু মনে করবেন না, কিন্তু আপনারাই তো আমাকে এই বাড়ির বউ করে এনেছেন। খবরদার বৌমা, মুখে মুখে একদম কথা বলবে না। কাজের সময় হাত চলে না, এদিকে মুখ চালানোর বেলায় ওস্তাদ নাকি। উফ, চুপ করবে তোমরা, যত রাজ্যের ফালতু ঝামেলা। মানিক উঠে যায়, সুমিদেবীও তার পেছন পেছন যান। ফুলি একা বসে থাকে, থালার দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। পরের দিন সকালে হিরণবাবু গ্রামের মোড়লের বাড়িতে গেলেন একটা কাজের সন্ধানে। মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি? কে কে এলো? কি ব্যাপার হিরণকার, তুমি এখন এখানে? কি হয়েছে? আসলে খুব বিপদে পড়ে তোমার কাছে এলাম বাবা। আরে বাবা বলুন না, কি হয়েছে? সম্ভব হলে নিশ্চয়ই সাহায্য করবো, বলুন। আমার একটা কাজের বড় দরকার বাবা। সবই বুঝলাম কাকা, কিন্তু এই বয়সে আপনাকে কি কাজ দিই বলুন তো? সেটা তো বুঝতে পারছি, কিন্তু দেখো না কিছু একটা ব্যবস্থা করতে পারো কিনা বাবা। দাঁড়ান দাঁড়ান, কিছু একটা ভাবতে দিন। কি কাজ বলো বাবা? হ্যাঁ, আপনি বরং একটা কাজ করতে পারেন। আমার বেশ কিছু দুধের অর্ডার ঢুকেছে, তাড়াতাড়ি হিসাব নিকাশ রাখতে হবে, পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আপনি কাল থেকে কাজ শুরু করে দিন, কেমন? আমি আপনাকে রোজ 700 টাকা দেব, তাতে হবে তো নাকি? হ্যাঁ হয়ে যাবে, আমি তো এতটা আশাও করিনি। ঠিক আছে, এসব কথা বাদ দিন, কাজের কথায় আসি। কাল সকালে 7টার মধ্যে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তারপর হিরণবাবু বেশ কিছুদিন কাজ করে কিছু টাকা জমালেন। কি গো, তুমি আজকে কাজে যাবে না? না, আজকে ছুটি আছে, তবে তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না কি বলবে। এই কদিন কাজ করে তো বেশ কিছু টাকা জমিয়েছি, এখন জামাই মেয়েকে নিমন্ত্রণ করলে তবে একটু যত্ন করে খাওয়াতে পারবো। তাই ভাবছি যদি আজ একবার গিয়ে ওদের পিঠে পুলি খাওয়ার নিমন্ত্রণ করে আসি। হ্যাঁ, আমি তো কবে থেকেই সেই আশায় বসে আছি গো, নেহা তুমি বারণ করলে তাই। না না, তখন তো টাকা ছিল না, তাই বললাম। জানি ওর শাশুড়ি মা হয়তো খুব একটা পছন্দ করবেন না, হয়তো কিছু কথাও শুনিয়ে দেবেন। মেয়ের জন্য না হয় একটু কথা শুনে নেব, কি আছে। বেশ বেশ, তাহলে তুমি বরং আজই নিমন্ত্রণটা সেরে নাও। ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। অন্যদিকে কয়েক মাসে মানিকদের ব্যবসার অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। কি রে, তুই কাজে যাবি না? আর কাজে কি যাব বলো তো মা, ব্যবসা যে একেবারে ডুবতে বসেছে।
এইভাবে চলতে থাকলে আর কিছুদিনেই হয়তো আমাদের ঘর ছাড়া হতে হবে। সে কি কেন? ব্যবসার সাথে বাড়ির কি সম্পর্ক? এই বাড়ি বন্ধক দিয়ে সেই টাকায় আমি এই ব্যবসাটা দাঁড় করিয়েছিলাম। রাতারাতি সেই ব্যবসা এমন ভরাডুবি হবে সেটা আমি ভাবতেও পারিনি। ব্যবসার আর দোষ কি? ঘরে এমন একটা অলক্ষীকে এনে তুললে ব্যবসা তো ডুববেই। আহ মা, তুমি আবার ওকে উল্টো পাল্টা বলতে শুরু করলে কেন? তা বলবো না তো কি করব শুনি? এতদিন তো তোর ব্যবসা ভালোই চলছিল। এই মেয়েকে বাড়িতে এনে তোলার পর এমন ঘটলো। যতদিন বাপের বাড়িতে ছিল ততদিন ওর বাপ এগোতে পারেনি, আর এখন আমাদের ব্যবসাও ডুবতে বসেছে। উফ মা, থামো, তুমি থামো। ভুলভাল না বলে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবো সেটা ভাবো একটু। এমন সময় হিরণবাবু উঠোনে ঢুকলেন। সেটা প্রথমেই চোখে পড়ল ফুলির। বাবা, এই যে বলি, বাবাকে দেখে এত আদিক্ষেতা করার কি আছে শুনি? না মা, আসলে অনেকদিন পর বাবাকে দেখলাম তো, তাই আর কি। কেমন আছেন বেয়ান? আপনার মেয়ে ভালো থাকতে দিলে তো থাকবো, সমানে তো আমাদের হার মাস একেবারে জ্বালিয়ে যাচ্ছে। আহ মা, কি হচ্ছেটা কি? কেমন আছেন বাবা? আমি ভালো আছি। এই এলাম তোমাদের একটু নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ বাবা? আসলে শীতকাল পড়ছে তো, তাই আর কি পিঠে পুলি নিমন্ত্রণ করতে এলাম। পিঠে পুলির নিমন্ত্রণ না করে আপনি বরং আগে নিজের বাড়িটা ঠিক করুন, কাজে দেবে। আমি আর আপনার মেয়ে নিশ্চয়ই যাব বাবা। কি? ওই নোংরা খালের পাশে অমন ভাঙাচোরা বাড়িতে তুই যাবি? মা, তুমি একটু চুপ করবে? বাবা, আপনি বিয়ের পরেই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। একটু বসুন, আমি জল মিষ্টির ব্যবস্থা করি। এই যে শুনুন, আমার ছেলে যাই বলুক না কেন, ওই নোংরা বাড়িতে আমি ওকে একদমই যেতে দেব না, এই আমি বলে দিলাম। এই অযথা ওইসব পিঠে পুলি বানিয়ে নাটক করবেন না। মা, বলছিলাম যে তোমার সাথে আমি কোনো কথা বলেছি যে তুমি আগ বাড়িয়ে কথা বলতে আসছো? একদম চুপ করে থাকো। ও, অনেক আশা নিয়ে এসেছিলাম বিয়ান। এখন যদি আপনি বলেন ওদের যেতে দেবেন না, তাহলে আমার বলার কিছুই নেই। কিন্তু আমি একটু আশাহত হব, এই যা। যাই হোক, আজ আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, যান। আর পারলে আগে আপনার বাড়িটাকে ঠিক করান, তারপর নিমন্ত্রণ করতে আসবেন। কাঁদিস না মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে 3-4 দিন কেটে যায়। সুমি দেবী ফুলি আর মানিককে হিরণবাবুর বাড়িতে যেতে দেন না। অন্যদিকে মানিকের ব্যবসাও একেবারেই ডুবে গেছে। এই যে মানিক, বাড়ি থেকে বেরো। জমিদার বাবু, আপনি আবার আসতে গেলেন কেন? আমি তো যেতামই আপনার কাছে। তোর আর আসতে হবে না, কারণ আজকেই তোর এই বাড়ি খালি করবি। বললেই হলো নাকি? আপনি বললেই আমরা আমাদের বাড়ি ছেড়ে দেব? বলি মজা পেয়েছেন নাকি আপনি? কোনটা আপনার বাড়ি? হ্যাঁ, কোনটা আপনার বাড়ি? নিজের ছেলেকে জিজ্ঞেস করুন। এই যে বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে মোটা টাকা নিয়েছিল, আজ সুদ দেব কাল সুদ দেব বলে ঘুরিয়েই যাচ্ছে। আমি তো আর অপেক্ষা করব না। আর কটা দিন সময় দিন জমিদার বাবু। না, অনেক সময় দেওয়া হয়ে গেছে তোকে। আর কোনো সময় দিতে পারবো না। এক্ষুনি সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বিদায় হয়ে যাবি তোরা। এমনটা করবেন না জমিদার বাবু, আর একটু সময় দিন আমাদের। না, এ ভালো কথা শুনবে না। এই যা তো, গিয়ে সব জিনিসপত্র বের করে আন ভেতর থেকে। তারপর জমিদার বাবুর লোকেরা ঘরের ভেতর ঢুকে সব জিনিসপত্র বের করে বাইরে ফেলতে লাগলো। মানিক, সুমি দেবী, ফুলি সবাই অনেক আটকানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। হায় রে হায়, সব শেষ হয়ে গেল। এবার আমরা কোথায় যাব রে? কি করব? হে ভগবান! মাথার ওপরের ছাদখানাও চলে গেল। থাকবো কোথায় আর খাবই বা কি এবার? মা, আপনি যদি কিছু মনে না করেন,
তাহলে আপনারা আমার সাথে আমার বাপের বাড়িতে যেতে পারেন। মা বাবা খুব যত্ন করবে আপনাদের। সেই দিনকে তোমার বাবাকে যা কথা শোনালাম, তারপর আর কোন মুখে তোমাদের বাড়ি যাই বৌমা? না না, আমার বাবা ওইসব মনেও রাখবেন না। আপনারা গেলে খুব খুশি হবেন। ব্যবসায়ী ভরাডুবি হচ্ছিল দেখে আমি আগেই আমাদের অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা আগে থেকেই হাত তুলে নিয়েছেন। মনে হয় না আর কেউ আমাদের থাকার জন্য আশ্রয় দেবে বলে। তাহলে এখন উপায়? ফুলির বাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি ওনারা কটা দিন আমাদের আশ্রয় দেয়। তোমরা এত কেন ভাবছো বলো তো? আমি তো বলছি আমরা গেলে বাবা মা খুব খুশি হবেন। বেশ, চলো যাই তবে। কত আশা করে মেয়েটাকে পিঠে পুলির নিমন্ত্রণ দিলাম, কিন্তু সে এলোই না। মেয়ের ওপর রাগ করো না গিন্নি, মেয়েটারও যে কোনো দোষ নেই। শাশুড়ির বিরুদ্ধে যাওয়াটাও তো ঠিক হবে না। সবই বুঝলাম, কিন্তু তবুও যে আশা করেছিলাম গো, মেয়েটা একবার হলেও আসবে জামাইকে নিয়ে। পিঠে বানানোর জন্য কত জিনিসও কিনলাম। আর কি করা যাবে, কদিন তো অপেক্ষা করলাম। আসেনি যখন আর আসবে না, জিনিসগুলো ফালতু ফালতু নষ্ট হবে। সেই জন্যেই তো আমি পিঠেগুলো আজকে বানিয়ে নিচ্ছি গো। আশেপাশের বাড়িতে দিয়ে দেব, অন্তত জিনিস তো নষ্ট হবে না। মা, ও মা! এটা তো ফুলির গলা না? তার মানে ওরা এসেছে। মিতা দেবী আর হিরণবাবু তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। গিয়ে ফুলি, মানিক আর সুমি দেবীকে দেখলেন হাতে অনেক জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে। কি হয়েছে মা? জামাই, তোমাদের এমন বিধ্বস্ত লাগছে কেন? আসলে মা, আমরা একটা সমস্যায় পড়েছি। আমার ব্যবসাটা পুরোপুরি ডুবে গেছে, আর বাড়িটাও বন্ধক দেওয়া ছিল। তাই আজকে জমিদার বাবু আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদি আপনাদের এখানে কদিনের জন্য একটু থাকার জায়গা পেতাম তাহলে। আরে বাবা, তুমি অমন করে বলছো কেন? এসো এসো, ভেতরে এসো, তোমরা ভেতরে এসো। বেয়ান, আপনিও আসুন। যতক্ষণ না আপনারা অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারছেন, ততক্ষণ আমার এখানেই না হয় থাকবেন। আপনাদের এখানে থাকতে হয়তো একটু সমস্যা হবে। আসলে খালের ধারে এমন ছোট আর নোংরা বাড়ি তো, তাই আর কি। এই কথা বলে আর আমায় লজ্জা দেবেন না দিদি। পারলে আমাকে ক্ষমা করে দিন। আমার বলা সব কথার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এতদিন আমি অনেক অন্যায় করেছি, তার শাস্তি আজ এইভাবে পাচ্ছি। ওসব পুরনো কথা থাক, এখন আপনারা আসুন। আমি অনেক পিঠে বানিয়েছি আজ, সবাই মিলে না হয় জমিয়ে খাওয়া যাবে। তারপর তারা সব জিনিসপত্র নিয়ে ভিতরে চলে গেল। সবাই মিলে খেতে বসেছে। মিতা দেবী পিঠে দিচ্ছে সবাইকে। মানিক খাবার মুখে তুলল। আহ, এই পিঠের স্বাদ যেন অমৃত সমান। বৌমা, তুমি খাবে না? মা, আপনারা খেয়ে নিন, তারপর আমি খাবো। না, আজ থেকে তুমি আমাদের সাথেই বসে খাবে। খেতে বসো। কিন্তু মা, আমি জানি তোমার খিদে পেলে খাওয়ার কথা বললে তোমাকে অনেক কথা শুনিয়েছি আগে। তার জন্যই হয়তো আজ আমার বাড়ি আমার লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। এই ভুল আমি আর কখনো করব না। পারলে তুমি আমাকে ক্ষমা করো বৌমা। অমন করে বলবেন না মা।